সারা পৃথিবীতেই কিন্তু আসলে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা এখনকার ঘটনা নয়। আপনি যদি দেখেন তাহলে আহ, বিভিন্ন দেশে যেখানে বিবাদ রয়েছে, বিশেষ করে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের অভিবাস রয়েছে বা অধিবাস রয়েছে, এইসব জায়গাতে এক ধরনের উগ্রবাদ তৈরি করার একটা চেষ্টা, এটা কিন্তু বহুদিন ধরে চলছে। মিডল ইস্টে আপনি নিশ্চয়ই আইএস কে দেখেছেন, তারপরে ইরাকে নিশ্চয়ই আপনি দেখেছিলেন যে একাধিক সংগঠন তৈরি হয়েছিল। আফ্রিকাতে বিভিন্ন দেশে এই ধরনের সংগঠন রয়েছে যারা উগ্রবাদ সমর্থন করে অথবা উগ্রবাদী আচরণ করে। ফলে এটি একটি আন্তর্জাতিক প্রক্রিয়া, এবং এই উপমহাদেশেও কিন্তু উগ্রবাদ বহুদিন ধরে চর্চিত হচ্ছে। সেটা শুধু যে আফগানিস্তানে সেটি নয়, পাকিস্তানে, ভারতের একটি অংশে, বাংলাদেশে উগ্রবাদের চর্চা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে রাজশাহীতে আহ একজন বের হয়ে এসেছিলেন, সিদ্দিকুর রহমান ভাই নামে একজন লোক, যাকে বাংলা ভাই। বাংলা ভাই বলে লোকজন ডাকতো। ওনার নাম সিদ্দিকুর রহমান। এছাড়াও একাধিক এই ধরনের ব্যক্তিকে বিগত বিএনপি শাসনামলেও কিন্তু আপনার নিশ্চয় মনে আছে যে শেষ পর্যন্ত বিএনপিও সক্রিয় হয়ে উঠেছিল এদের বিরুদ্ধে। প্রথম দিকে যদিও এক ধরনের রিলাক্টেন্স তাদের মধ্যে দেখা গিয়েছিল, কিন্তু শেষের দিকে আমরা দেখেছিলাম যে তারাও এদেরকে ঠেকানোর চেষ্টা করছে। এবং তারপরে আওয়ামী লীগের যে বিরাট শাসনামল, সেখানেও কিন্তু এই ধরনের অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে আহ, অভিযোগ আছে যে কিছু ছিল বানানো, কিন্তু এটাও ঠিক যে কিছু আসলে সঠিকও ছিল। তো এই সব মিলিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে আলাদা করে তালেবানাইজেশন যে শব্দটি আপনি ব্যবহার করেছেন, এইটা আসলে বলা যাবে না। বলতে হবে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে উগ্রবাদী রাজনীতির একটা বিকাশ। এটা সারা পৃথিবীতে যেভাবে ঘটছে, বাংলাদেশ যেহেতু একটু উর্বর ক্ষেত্র এটা তৈরি করার জন্য, তাই বাংলাদেশেও এটা ঘটছে। বাংলাদেশ কেন উর্বর ক্ষেত্র? কারণ বাংলাদেশের দারিদ্র্য রয়েছে। দরিদ্র দেশ ছাড়া এগুলি করা খুব কঠিন হয়। অগণতান্ত্রিক শাসন ছাড়া এটা করা খুব কঠিন হয়। দেশে যদি অগণতান্ত্রিক শাসন থাকে, স্বৈরাচারী থাকে, তবে একটা আহ একটা প্রচারণা তৈরি করা সম্ভব হয় যে এদেরকে হটানোর জন্য আমরা আসলে এটা করছি, এমনিতে আমরা ভালো। এরপর যেটি ঘটে সেটি হচ্ছে বিদেশি অর্থায়নের যদি সুবিধা থাকে, অর্থাৎ দেশের অর্থনৈতিক কাঠামো যদি এই অবৈধ অর্থের লেনদেন বন্ধ করতে না পারে, এরপরে যেটি থাকে সেটি হচ্ছে বিভিন্ন ধর্মবাদী উগ্রদল যদি থাকে, তাহলে এদের কিন্তু আলাদা করে আদর্শ প্রচার করতে হয় না। তারা নানান ধরনের ধর্মীয় বক্তব্য দিয়ে লোকজনকে উৎসাহিত করে তোলে এবং তাদেরকে এক ধরনের উগ্রবাদিতায় নিয়ে যায়, এবং সেই উগ্রবাদের পেছনে একটা ঐশী যুক্তি দাঁড় করায় যে আমরা তো আসলে এমনিতে এটা করছি না, এটার কারণ হচ্ছে এই ব্যাপারে নির্দেশ আছে। এবং সেটা তারা বলে যে এটা মানুষের নির্দেশ না, এটা একদম উপর থেকে আসা নির্দেশ। ফলে এই সুবিধাগুলি বাংলাদেশে আছে, থাকার ফলে বাংলাদেশ একটি উর্বর ক্ষেত্র, এবং সেখানে উগ্রবাদ বিকাশের সুযোগ রয়েছে। এবং সেই সুযোগ অনেকেই নিয়েছেন বলে এখন মনে হচ্ছে। কারণ আপনি দেখবেন যে যে আক্রমণ হয়েছে, সে আক্রমণে কিছু মানুষকে দেখা গিয়েছে যাদের আসলে ওই অর্থে রাজনৈতিক পরিচয় নাই, অথবা তারা যে রাজনৈতিক দলে আছেন সেইখানে তারা একটা উগ্রবাদী সেকশনের সঙ্গে চলাফেরা করেন, অথবা তাদের ফেসবুক পোস্টে গেলে আপনি দেখতে পাবেন যে তারা সেখানে অনেক উগ্রবাদী পোস্ট দিয়ে থাকেন। তো যারা আটক হয়েছেন এদের সঙ্গে কথা বললে, এদের ইন্টারোগেশন করলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের কাছ থেকে তথ্য নিতে পারে, আমার ধারণা যে বিষয়গুলি পরিষ্কার হয়ে উঠবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জি, আমি একটু আপনার কাছেও একটু জানতে চাই যে আসলে আপনিও কি মনে করেন এরকম কোনো প্রক্রিয়া চলছে জনাব মোস্তফা ফিরোজ? হ্যাঁ, অস্বাভাবিক অবশ্যই এটা তো মানে একটা দেখেন একটা পট পরিবর্তন হয়েছে, সেটা হলো ফ্যাসিবাদী শাসন থেকে একটা গণতান্ত্রিক শাসন। তো স্বাভাবিকভাবেই এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটার চ্যালেঞ্জটা প্রথমেই আসে হচ্ছে নির্বাচন। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দ্রুত সেই উত্তরণের দিকে যাবে, এবং অবস্থিত যে রাজনৈতিক দলগুলো তারা বিচার সংস্কার এইগুলো কন্টিনিউ করবে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেয়া হলো। সরিয়ে দিয়ে আহ, তারা এই শাসনকে প্রলম্বিত করতে যে যার কোনো বেজ নাই, জনভিত্তি নেই, তখন হয়ে গেল একটা পুরো মপতন্ত্র, অর্থাৎ বিভিন্ন দল গোষ্ঠীর কাছে ক্ষমতা চলে গেল, এবং তারা তার চর্চা করতে করতে আস্তে আস্তে সেটা ওই মানে উগ্রপন্থীরা, চরমপন্থীরা তাদের দিকে চলে গেল, এবং তারা কিন্তু পুরো মাঠটা দখল করে ফেলল। এখানে আমি মনে করি মানে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির দুর্বলতা হলো বিএনপি
এই সংকটটা বা এই ক্রাইসিসটা সম্ভবত বুঝতে পারেনি। প্রথমে তারা বুঝতে পেরেছে, কিন্তু যখন তাদের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে যে তারা আসলে নির্বাচনের নামে ক্ষমতা চায়, তারা হঠাৎ করে সেই জায়গা থেকে সরে গেছে। কিন্তু পট পরিবর্তনের পর প্রথম দিন থেকেই তাদের দরকার ছিল হচ্ছে ওইটা নিশ্চিত করা যে নির্বাচনের তারিখটা, নির্বাচনটা কবে হবে। 6 মাসের মধ্যে, সর্বোচ্চ 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা আদায় করে যদি দেশটাকে গণতান্ত্রিক শাসনতান্ত্রিক পথে যদি পরিচালিত করা যেত, আজকে আমরা যে উগ্রপন্থা চরমপন্থা দেখছি, এইটা কিন্তু মাথা চাড়া দিতে পারতো না, বা মাথা চাড়া দিলেও ওই নির্বাচিত সরকার সেগুলোকে দমন করতে পারতো। এখন জি একটা ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি। আমি বলবো না যে সম্ভাবনা শেষ হয়ে গেছে, বরং আমি মনে করি যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের একটা সূচনা কিন্তু আমরা গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছি। সবাই মনে করছে যে এখন গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির এখন সংগঠিত হওয়ার এখনই সময়। যদি এখন তারা সংগঠিত হতে না পারে, তাহলে দেশটাকে আসলে নিয়ন্ত্রণ করবে ওই চরমপন্থী উগ্রপন্থীরা। জি সুতরাং আমি মনে করি যেমন একটা আমরা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিলাম, তেমনি হয়তো তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে আমরা একটা সম্ভাবনার দিকে আবার যাত্রা শুরু করলাম। জি, যদি সেই আপনি বলছেন গণতন্ত্র বা নির্বাচনী জায়গায় 6 মাসের মধ্যে হওয়ার কথা হলে সব অন্যরকম হতো বা পরিস্থিতি ভালো হতো। সামনে আরো 1.5 মাসের চেয়ে হয়তো কিছু বেশি সময় বা 1.5 মাসের মতো সময় আছে নির্বাচনের। সেটিও হয় কিনা এখনো মানুষের মধ্যে শঙ্কা আসলে কাটে না। এটি একটা পুরনো প্রশ্ন। সেটি নিয়ে যদি পরে একটু আপনারা বলেন শুনবো দুজনের কাছ থেকেই। কিন্তু এটি একটু শুনতে চাই যে এই যে ঘটনাগুলোকে কেন্দ্র করে একটা আলোচনা হলো যে উম স্বরাষ্ট্র উপদেষ্টার পদের পরিবর্তনের জন্য আলটিমেটাম ছিল। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হলো 24 ঘন্টার আলটিমেটাম, সেটি বহু আগে পেরিয়ে গেছে। এবং তারপরে 24 ঘন্টা মানে পরে যখন ইনকিলাব মঞ্চ কথা বলছে তখন বলছেন বুড়া ভাম, আপনি কোথাও যাইতে পারবেন না, এইটার মানে ব্যবস্থা না নিয়ে তাদেরকে শনাক্ত না করে আপনি পদত্যাগও করতে পারবেন না, মানে এই একটা ব্যাপার। কিন্তু আগে ছিল দাবিটা ছিল পদত্যাগের। আমি মোস্তাফিরুজ আপনি যদি একটু ছোট্ট করে বলেন, তারপরে আমি আব্দুল নটুর শাহ আপনার কাছেও শুনবো। শোনা যাচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদে, এরকম কোনো কথাবার্তা বা আপনারা জানেন, সত্যতা আছে মোস্তাফিরুজ?